This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন ব্রেকলেস কন্টিনিউয়াস খবর সন্ধে সুপার প্রাইম টাইমে একের পর এক খবর দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে ব্রেকলেস। আর আমাদের সঙ্গে আমি স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি সম্প্রতি, আমার সঙ্গে আমার অপর দুই সহকর্মী রয়েছে লিমা এবং শুভজিৎ। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, এবার সেনা মহড়ায় মুখোমুখি ভারত পাক। গুজরাট সীমান্তে নোটাম জারি দুই দেশের। ভারতীয় সেনা ত্রিশূল চলাকালীনই মহড়া দেবে পাক নৌবাহিনী। 2রা থেকে 5ই নভেম্বর আরব সাগরে পাক নৌবাহিনীর মহড়া। সার্ক্রিকের দুধারে মহড়া দেবে দুই দেশের বাহিনী। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, একদমই দেখো, স্যার ক্রিক নিয়ে যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল এবং যেটা আশঙ্কা করা হচ্ছিল সেটাই কিন্তু হতে যাচ্ছে। ভারত পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়ে এবার মহড়া দেবে, যেখানে ভারতের তরফে 3 বাহিনী মহড়া দিচ্ছে, অর্থাৎ এক্সারসাইজ ত্রিশূল চলছে। সেখানে পাল্টে এবার পাকিস্তানের নৌবাহিনীর তরফে ফায়ারিং ট্রায়াল মহড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2 থেকে 5 এই নভেম্বর মূলত এই তারা মহড়া চালাবে স্যাড ক্রিকেট ঠিক ওপারে, অর্থাৎ দু দেশ কিন্তু মুখোমুখি হয়ে এই মহড়া চালাবে, যেটা নজিরবিহীন। অপারেশন সিঁদুরের পর গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর, পাঞ্জাব সীমান্ত জুড়ে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, নতুন করে সেটা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মূলত যেটা মনে করা হচ্ছিল, বারবার করে আশঙ্কা তৈরি হয়েছে অপারেশন সিঁদুর 2.0 সেটা কি আর দূর নয়, কারণ এটাই মনে করছেন সামরিক বিশারদরা। এভাবে মুখোমুখি এক্সারসাইজ আগে কখনো হয়নি। একেবারে শান্ত এই জায়গা থেকেই ঠিক আমরা জানবো বিশেষজ্ঞদের কাছ থেকে। স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস বাবু, ইন্ডিয়ান ফোর্সের ত্রিশূল এক্সারসাইজ চলছে এবং সেই ত্রিশূল এক্সারসাইজ চলাকালীনই মহড়া দেবে পাক নৌবাহিনী। 2রা থেকে 5ই নভেম্বর আরব সাগরে পাক নৌবাহিনীর মহড়া। সার্ক্রিকের দুধারে দুই দেশের বাহিনী মহড়া দিচ্ছে, এটা কতটা সিগনিফিকেন্ট? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন শুভাশিস বাবু? হ্যাঁ, আরেকবার প্রশ্নটা করলে সুবিধা হয়। শুভাশিস বাবু, ভারতীয় সেনার ত্রিশূল এক্সারসাইজ চলছে এবং সেই এক্সারসাইজ চলাকালীনই পাক নৌবাহিনী তারাও মহড়ার কথাও জানিয়েছে। এই অপারেশন সিন্দুরের পর এই প্রথম দু দেশে মুখোমুখি এক্সারসাইজ হতে চলেছে। সার্ক্রিকের দুধারে মহড়া দিচ্ছে দুই দেশের বাহিনী, এটা কতটা সিগনিফিকেন্ট? ম্যাডাম, এটা স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ারের ভাষায় বলে স্টেট অফ P3, যেটাকে বলা হয় প্যানিক পারসেপশন অ্যান্ড প্রজেকশন। পাকিস্তান ইন দ্য স্টেট অফ প্যানিক আছে আফটার অপারেশন সিন্দুর, এবং তারা ভাবছে, একটা পারসেপশন গ্রো করছে যে ইন্ডিয়ান এয়ারফোর্স নিজের মতো করে নিজের বাহুবল দেখাচ্ছে শুধু এশিয়ান সাবকন্টিনেন্টে না, গোটা পৃথিবীর কাছে। এবং এই পারসেপশনটা তাদের মধ্যে যে প্যানিকটা সৃষ্টি করেছে, সেটার একটা রিটালিয়েশন বা সেটার একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য তারাও একটা নোটাম জারি করছে, যাতে করে তাদের দেশের মানুষদের বোঝাতে পারে যে আমরাও প্রস্তুত যদি আমাদের উপরে আক্রমণ আসে তার উত্তর দিতে। যদিও বাস্তব ভারতীয় সৈন্যবাহিনী এবং ভারতীয় এয়ারফোর্স যদি নিজের প্রফেশনাল ডিসিপ্লিনকে মেনটেন করে তাদের রেসপন্ড করে, পাকিস্তান ইজ জাস্ট এ ম্যাটার অফ আওয়ার্স ফর ইন্ডিয়ান এয়ারফোর্স। ধন্যবাদ আপনাকে। দেখুন, সম্প্রতি আপনাদেরকে একটা মহড়ার কথা বলছিল, আমি আরেকটা মহড়ার কথা বলবো। নিশ্চয়ই আপনারা জানেন যে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের জঙ্গিরা জেল থেকে ছাড়া পেয়েছে, জঙ্গিরা পতাকা নিয়ে ঘুরে বেরিয়েছে। বাংলাদেশের প্রাক্তন যারা সেনাকর্মী আছেন রাস্তায় নেমে এসে প্রকাশ্যে ভারত বিরোধী কথাবার্তা বলেছেন। আর ঠিক এই আবহে আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা, যা অত্যন্ত সিগনিফিকেন্ট। যে খবর পাচ্ছি আমরা, মায়ানমার, ভুটান এবং বাংলাদেশ সীমান্ত জুড়ে এবার মহড়া চালাবে ভারতীয় সেনা। একসঙ্গে এই মহড়ায় অংশ নেবে সশস্ত্র বাহিনী এবং ভারতীয় বায়ুসেনা। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি কয়েকটা বিশেষ দিনে এই মহড়া হবে। মহড়া কিভাবে হবে, কারা কারা অংশগ্রহণ করবেন, সর্বোপরি এই মহড়ার গুরুত্ব কেন, কতটা, সায়ন্তর কাছ থেকে জানবো। দেখো, বাংলাদেশে যখন হাসিনা সরকার পতন ঘটে, ইউনূস সরকার দায়িত্ব নেয়, তারপর থেকে কিন্তু মূলত ভারতের বিরুদ্ধে
যে বিদ্বেষের বীজ বপন করা শুরু হয়ে গিয়েছিল। সম্প্রতি পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI পাকিস্তানে এর যে মূলত গোটা বিশ্বের ত্রাস্ত পরিবেশ তৈরি করে, সেই ISI বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজকর্ম করার দায়িত্বভার নিয়েছে এবং তারপর থেকেই ভারত কোথাও মনে করছে যে ভারত শুধুমাত্র নরমে থাকলে চলবে না। ভারত একটা বিষয়ে বার্তা দিয়ে বুঝিয়ে দিচ্ছে, ভারত কারুর সঙ্গে নিজে থেকে লড়তে যায় না, কিন্তু ভারতের সার্বভৌমত্ব যদি হাত পড়ে তাহলে ভারত ছেড়ে কথা বলে না। আর এই বার্তাই মূলত বাংলাদেশের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন বলে মনে করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেই কারণে তো 6 দিন ধরে এই মহড়া চলবে। মূলত যেটা দেখা যাচ্ছে ভুটান, মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত জুড়ে, গোটা সীমান্ত জুড়ে কিন্তু ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনী এই মহড়া চালাবে। রাফাল থেকে সুখোই, জাগুয়ার যুদ্ধবিমান, একই সঙ্গে T-72 ড্রোন, ট্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ যে যুদ্ধাস্ত্রগুলো রয়েছে সেই মহড়ায় অংশ নেবে। মূলত এই যে রোটাম জারি হয়েছে, এইখানে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের দিকে একটা বার্তা ছুড়ে দেওয়া যে ভারত কিন্তু চুপ থাকবে না, সেটা বাংলাদেশি হোক না কেন। ধন্যবাদ শান্ত। আর আপনাদের জানিয়ে রাখতে চাইবো SIR এর আবহে কিন্তু বাংলাদেশিরা ভয়তে বাংলাদেশে চলে যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই সেরে ফেলেছেন, কারণ স্বরূপনগরে দেখা গেছে ইতিমধ্যে 45 জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে। যে ছবিটা দেখাবো এবং অবশ্যই খবরটা জানিয়ে রাখতে চাইবো, এখনো পর্যন্ত এতজন আত্মগোপন করেছেন, মোট কতজন বাংলাদেশের গ্রেফতার দীপঙ্কর আমাদের প্রতিনিধি জানাবেন। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, মোট 45 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বিএসএফ গ্রেফতার করেছে। গোজাডাঙ্গা সীমান্ত দিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং তারা এসেছে অনেক আগে। তারা এখানে SIR ঘোষণা হওয়ার পর তারা চলে যাচ্ছিল এবং গতকাল 11 জনকে গ্রেফতার করেছে। দুটো দিন মিলিয়ে 56 জনকে গ্রেফতার করে মুক্তিযোদ্ধাভাবে তোলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তারা কি উদ্দেশ্যে ছিল, কেন চলে যাচ্ছে, SIR এর কতদিন আগে তারা এসেছিল, তাদের ভোটার লিস্টে নাম ছিল কি ছিল না, তারা হঠাৎ করে কেন আতঙ্কগ্রস্ত হয়ে চলে যাচ্ছে, এই সমস্ত বিষয়টা তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা, সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন বিএসএফ এবং স্বরূপনগর থানা। নদিয়া সীমান্ত থেকেও কিন্তু একজন বাংলাদেশকে পাকড়াও করা গেছে, তার কাছ থেকে দুটো সিম পাওয়া গেছে, দুটো সিম একটা ভারতের একটা বাংলাদেশের, এবং আরো বেশ কিছু নথি সেই মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে, যেমন পাওয়া গেছে বাংলাদেশি মুদ্রা এবং মাদক। বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও। এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম, হাজার হাজার পালিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে ফাঁকা হয়ে যান। যে পথ দিয়ে ঢুকেছেন কাঁটাতারের বাড়া নেই, ওই ফাঁকা পথ দিয়ে ফিরে যান। না ফিরে গেলে অমিত শাহজি যা বলেছে তাই হবে, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। কথাগুলো অত্যন্ত প্ররোচনামূলক কথা। প্রথম কথা, বাংলাদেশ থেকে যদি কেউ এসে ঢুকে থাকেন, ঢুকলেন কি করে? দায়িত্বটা তো শুভেন্দু অধিকারীর বস অমিত শাহের, শুভেন্দু অধিকারীর নেতার দায়িত্ব। তো তিনি ফেল করছেন, বিএসএফ ফেল করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ফেল করছে। কোথায় ছিলেন শুভেন্দুবাবু যখন কেন্দ্রীয় সরকার জোর করে বর্ডার লাইন থেকে 15 কিলোমিটারটা অ্যামেন্ড করে বর্ডার লাইন থেকে 50 কিলোমিটার বিএসএফ এর আন্ডারে নিয়ে নিল? তো তাহলে যদি এতখানি এরিয়া বিএসএফ এর আন্ডারে থাকে, তাহলে সেখানে বাংলাদেশ থেকে লোক ঢুকলো কি করে? আর এবার একটা ব্রেকিং নিউজ দেই আপনাদের। ভারতীয় কৃষককে বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। কার বিরুদ্ধে জানেন? এই মারধরের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। ইতিমধ্যে বিএসএফ এর বিরুদ্ধে নদিয়ার চপড়া থানায় অভিযোগ দায়ের। সীমান্তবর্তী গ্রামে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। যদিও এই বিষয়ে বিএসএফ এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাকে তুলে নিয়ে গেল বিএসএফ, তুলে নিয়ে গিয়ে আমাকে এক জায়গায় বসেছিল 2-3 ঘন্টা, খাওয়ার পর ভেতরে নিয়ে গিয়ে আমাকে বহুত বিশাল মারধর করে। 3-4টে কনস্টেবল আমাকে ধরে পায়ে ছেকল বেঁধে একজনের টেনে ধরেছিল। ধরে থাকার পর আমার এই পাছায় বিশাল মারধর করে আমার পাছা ফেটে গেছে। আর খুব অত্যাচার। কেন মারধর করলো আপনাকে? ওই যে আমি বাংলাদেশি বলে বলছি, বল বাংলাদেশি, তুই বাংলাদেশি বলে আমাকে স্বীকারোক্তি করতে বলছে। দিয়ে আমাকে। আপনি স্বীকারোক্তি করেননি? না, আমি স্বীকারোক্তি করিনি। আপনার কোথায় বাড়ি? আমার তো ইন্ডিয়ায় বাড়ি, আমার হাটখোলায় বাড়ি। দেখুন, আমরা যে খবরগুলো পাচ্ছি আপনাদেরকে দিচ্ছি, যারা বিশ্লেষক তারা তাদের মতন করে বিশ্লেষণ করছেন, কিন্তু নেতারা তারা এমন এমন মন্তব্য করছেন যা নতুন করে আবার নতুন বিতর্ক উস্কে দিচ্ছে। জগন্নাথ সরকার, কোরখা পলিটিশিয়ান, সাংসদ, তিনি বলছেন 26-এ রাজ্যে বিজেপি ক্ষমতা এলে নাকি ভারত বাংলাদেশের মাঝখানে যে কাঁটা তার আছে না, সেই কাঁটা তারটাই থাকবে না। গত বৃহস্পতিবার একটি সভা ছিল, সেখানে বেশ কয়েকজন পদ্ম শিবিরের নাম লেখান। জানি না কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে
জগন্নাথ সরকার এই মন্তব্য করেছেন, নাকি এর নেপথ্যে রয়েছে কোনো কৌশলী রাজনৈতিক চাল? যদিও গোটা বিষয়টা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। মানে মন্তব্যটা বুঝতে পারলেন? জগন্নাথ সরকার পোরখাওয়া পলিটিশিয়ান, দুদিন ধরে রাজনীতি করছেন এমন নয়, একাধিকবার সাংসদ হয়েছেন। তিনি যখন একথা বলছেন তখন এটা নিয়ে রাজনীতি হবে না? হতেই পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং গোটা বিষয়টা নিয়ে সরব হয়েছেন। তিনি এক্সে পোস্ট করেছেন, তিনি লিখেছেন বিজেপি ভণ্ডামি এবং বিশ্বাসঘাতকতার বিপজ্জনক মিশেল। তিনি এই মন্তব্য পোস্ট করে লিখেছেন, বিজেপি নেতৃত্বের ভণ্ডামি নতুন মাত্রায় নেমেছে। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দোষারোপ করে বলছেন পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত রক্ষায় জমি দিচ্ছে না, আর অন্যদিকে তার দলেরই সাংসদ সীমান্ত মুছে ফেলতে চান। এক মুখ দিয়ে বলছে ঘুষপেটিও অনুপ্রবেশকারী, আর অন্য মুখ দিয়ে তাদের এমপি বলছে সীমান্তটাই তুলে দেবো, দুদেশ আগের মতো এক হয়ে যাবে। এটার কি, এদের কোনো বিদেশ নীতি আছে? এ অদ্ভুত জগা খিচুড়ি এদের। সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা স্পর্শকাতর বিষয়, তিনি এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, প্রতিবাদ করেছেন। ছেলে খেলা হচ্ছে। আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কীভাবে হতে হবে? কাঁটাতারের বেড়া তো আছেই, এবং গোটা সীমান্তে যে এখনও 400 কিলোমিটারেরও বেশি যা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। জগন্নাথ সরকার মতুয়া করে রাজনীতি করেন। তিনি যখন একথা বলছেন, নিশ্চয়ই এর পিছনে কোনো ছোটখাটো বড় সড়ো মেজো অঙ্ক থাকলেও থাকতে পারে। ব্যাখ্যা কি দিয়েছেন শোনাই একবার। ভারতীয় জনতা পার্টি আসলে পরে যোগীজির রাজত্ব যেমন সুশাসন ফিরে এসেছে, তার চেয়ে উন্নত বাংলা হবে। তখন বাংলাদেশ ভুখা বাংলাদেশ, যারা খেতে পায় না তখন খাওয়া পড়ার জন্য বলবে, ধর্মান্ধ নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই। কেন দেশ ভাগ করা হয়েছে? বাংলাদেশটা আর যে স্বাধীন হয়েছে পশ্চিম পাকিস্তানের হাত থেকে আমাদের সেনাবাহিনী, আমাদের যুবক, আমাদের অর্থের বিনিময়ে। তাই আগামী দিন বাংলাদেশ ভারতের সঙ্গে আসার জন্য, অঙ্গরাজ্য হওয়ার জন্য তারা হাতে পায়ে ধরে আমাদের মধ্যে আসবে। আর তাই তখন কাঁটাতারের বেড়া থাকবে না। বিজেপি আসলে এতটাই উন্নয়ন করব, এই কথার মানে এইটা। ব্রাত্যর এক ব্র্যাকেটে রোহিঙ্গা এবং আজাদ হিন্দ বাহিনী। হ্যাঁ, রোহিঙ্গা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ব্রাত্য বসু এইটাই বলেছেন। তিনি বলেছেন আজাদ হিন্দ বাহিনীর কথা, যারা মায়ানমার থেকে এসেছিল। এখানেই শেষ নয়। এবং এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। কারণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলছেন শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এবং ব্রাত্যকে অবিলম্বে বরখাস্তের দাবি করেছেন সজল ঘোষ। বিজেপি একটি বিপজ্জনক দল, এর থেকে বড় সারসত্য নেই। বিজেপি ম্যাপ বোঝে না। এসআইআর যে আপনাদের বলি, মায়ানমার থেকে যদি রোহিঙ্গারা এখানে ঢোকে, ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা। বার্মা থেকে ওই রাস্তা, কলকাতা আসার রাস্তা, পশ্চিমবঙ্গ, এই রাস্তা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ আসার রাস্তা। সেই রাস্তাকে বিদ্রুপ করছে বিজেপি। ওই 4টে রাজ্যে কেন এসআইআর হবে না, খালি বাংলায় হবে ভোটের দিকে তাকিয়ে? এটা বিজেপির এই রাজনীতি ঠিক নয়। তো অরিজিনালি কমিউনিস্ট, হেডকোয়ার্টার চীন, এর নাম হয়েছে এখন ব্রাত্য বসু। ব্রাত্য বসু এই ধরনের কথা বলছে নাম্বার বাড়ানোর জন্য, পিসি ভাই করতেছে আর অন্য কিছু। আমরা শুনছিলাম একের পর এক বক্তব্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে, এবং বিজেপির তরফ থেকে যে বক্তব্যগুলো সামনে আসছে সেগুলো আপনাদের শোনালাম। সুকান্ত মজুমদার তিনি বলছেন ব্রাত্য বসুকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, এবং অন্যদিকে সজল ঘোষ তিনি বলছেন ব্রাত্য বসুর বরখাস্তের দাবি করছেন। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন ব্রাত্য বসুর উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া। আপনি কি বলবেন? ব্রাত্য বসু কি বলেছেন, তিনি কোন প্রেক্ষিতে বলেছেন, তার ভিত্তিতে তিনি নিশ্চয়ই পাল্টা মন্তব্য দেবেন। তবে দলের পক্ষ থেকে এটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, রোহিঙ্গাদের সঙ্গে আজাদ হিন্দ বাহিনীর তুলনা করা হয়নি।
আজাদির বাহিনীর যে গরিমা, যে শৌর্য বাঙালির বুকে এবং দেশের বুকে, প্রত্যেকটা মানুষের বুকে যেটা আছে, সেখানে কোনোভাবেই আঘাত আনার কোনো জায়গায় নেই। আমরা নেতাজিকে নিয়ে গর্বিত, সারা পৃথিবী গর্বিত। রোহিঙ্গারাও মায়ানমারের রোহিঙ্গা প্রদেশের বাসী রোহিঙ্গা ভাষায় কথা বলেন, হয়তো সেই প্রেক্ষিতে কিছু বলে থাকবেন। ওনার মন্তব্যের যদি কোনো বুঝতে পারছি, তন্ময়বাবু ধন্যবাদ আপনাকে। যে সুভাষ বোস যে পথে এসেছিলেন, রোহিঙ্গারা সে পথে আসছে, ওটা সুভাষ বোসের পথ বলে এটা প্র্যাকটিক্যালি সুভাষ বোসকে অসম্মান করল। আসলে ব্রাত্যবাবু তো তৃণমূল নয়, এরা তো আল্ট্রা লেফট লোক। এদের মনের ভেতরে তো সেই বন্দুকের নলি ক্ষমতার উৎস ঘুরে বেড়ায়। বাঙালিকে অসম্মান করলেন ব্রাত্য বসু, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এবার আপনাদের একটা মন ভালো করা ছবি দেখায়। বানারহাটের বিন্নাকুড়ি, সেখানে পিঠে চাপিয়ে বানভাসী বৃদ্ধাকে উদ্ধার করলো পুলিশ। বৃদ্ধাকে উদ্ধার করে প্রাণ শিবিরে নিয়ে গিয়েছে পুলিশ। দেখুন সেই ছবি, সোশ্যাল মিডিয়া ভাইরাল এই উদ্ধারের ছবি। বৃষ্টির কারণে বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে যেতেই পারছিলেন এই বৃদ্ধা। মন্থার প্রভাবে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাত নিয়ে লাল সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। আর তাই প্রশাসনের তরফে মাইকিং করে নদী পাড়ে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ করা হয়। বৃদ্ধা বেরোতে পারেননি, খবর পেয়ে পুলিশ কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে। আর সপ্তাহ শেষে রেলপথে ফের ভোগান্তির আশঙ্কা। সিগন্যালিং সহ রক্ষণাবেক্ষণের কাজ চলবে হাওড়া ডিভিশনে। আর সেই কারণে রবিবার একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। রেল লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্যান্ডেল কাটোয়া রুটেও একাধিক ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করেছে পূর্ব রেল। আমার সহকর্মী শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, মানে হাওড়া ডিভিশন থেকে যারা যাতায়াত করেন তাদের আবারও ভোগান্তি? দেখো, আমি সুব্রত বলছি। প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং যেখানে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার ছুটির দিন, যদিও ছুটির দিন রয়েছে, অফিস যাত্রীদের চাপ কম থাকবে, তথাপি কিন্তু যারা যাত্রার পথে বেরোবেন, রেল যাত্রা করবেন, হাওড়া ডিভিশন থেকে প্রায় 1 ডজন ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে, লোকাল ট্রেন, এবং বিভিন্ন ট্রেন কিন্তু সময়সূচির পরিবর্তন করা হয়েছে, যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে হাওড়া আরামবাগ লোকাল, সেও কিন্তু আরামবাগের বদলে তারকেশ্বরে তার যাত্রা শেষ করবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো কাটোয়া আজিমগঞ্জ যে ট্রেন রয়েছে সেও কিন্তু 8 ঘন্টা দেরিতে চলবে। পাশাপাশি সকাল থেকে কিন্তু হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন মিসিং থাকবে, ফলে যাত্রীদের যে দুর্ভোগ হবে তা কিন্তু একেবারেই স্পষ্ট। ধন্যবাদ সুব্রত।